and a warm welcome to you in another new class of Prosper in English. আর একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের এই সিরিজের ক্লাস 8 ডে 8, কিন্তু আমাদের আজকের টপিক হচ্ছে ভার্বস। উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ভার্বস টুডে। আর ভার্বসের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস, মানে এর আগে ভার্বসের অলরেডি দুটো ভিডিও আমি ক্লাস এই সিরিজে করেছিলাম। সেই দুটো ক্লাস যদি তোমরা না দেখে থাকো নো প্রবলেম, আমি এখানে উপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে তোমরা পরে ওই ভিডিওগুলো চেক করতে পারো। আর নিচে ডেসক্রিপশন বক্সে ডে 1 থেকে ডে 7 অবধি প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। পরে যদি ইচ্ছা হয় সেই ভিডিওগুলো না দেখে থাকলে ইউ ক্যান চেক দোজ আউট। ওকে, আপাতত চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। So today our topic is verb. More specifically আমরা আজকে পড়বো হচ্ছে ভার্বের মধ্যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। আমি জানি যে এই দুটো ভার্ব অনেক সময় খুব প্রবলেম ক্রিয়েট করে, কিংবা ধরো যারা তোমরা 4-5 থেকে এই চ্যাপ্টারটা মানে ভার্বসে এই চ্যাপ্টারটা ইনক্লুড করা হয়েছে, 3তেও আমার মনে হয় এখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব খুব বেসিক জিনিসগুলো থাকে, কিংবা যদি না থেকে থাকে 4 থেকে তো ডেফিনেটলি থাকবে। সেটা বোর্ড টু বোর্ড, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তোমরা যদি অন্য কোনো স্টেট থেকেও ভিডিও দেখে থাকো, সেখানে তোমাদের যদি অন্য কোনো বোর্ড থাকে, বাট গ্রামার ইজ অল দ্য সেম। সবাইকে কিন্তু সব বোর্ডের জন্যেই কিন্তু গ্রামার চ্যাপ্টার্স আর সেম। এবার এটা কোন ক্লাস থেকে কোন ক্লাসে ইনক্লুড করা হচ্ছে টপিকগুলো, সেটা বোর্ড টু বোর্ড ভ্যারি করে। তো আমরা আজকে প্রথমে ট্রানজিটিভ ভার্বটা দেখবো। আর আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে টপিকটায় যাওয়ার আগে উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য নেম অফ দ্য টপিক। নামটা কেন হয়েছে এই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এই নামটা কেন দেওয়া হয়েছে সেটার তো একটা কারণ আছে। সেই নামের পেছনে কারণটা কি বা কেন নামটা হয়েছে, উই উইল ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি আমরা সেটা বুঝে যাই তাহলে আমাদের 50% চ্যাপ্টারটা কি নিয়ে কি করতে হবে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে বাদ বাকি যদি তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করো, মনেও থাকবে আর খুব সহজ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তো ট্রানজিটিভ ভার্বের আমি ডেফিনেশন কিন্তু ডেফিনেশনে অ্যাজ সাচ লিখিও নি, আমি বলবো না কোনো ডেফিনেশন, বিকজ ডেফিনেশন তোমরা যদি গুগলে সার্চ করো প্রচুর ডেফিনেশন আছে, প্রচুর ওয়েবসাইটে বইতেও আছে, তোমরা পেয়ে যাবে। সো আমি যেটা করব হচ্ছে ফার্স্টে আমি এখানে কটা এক্সাম্পল নিয়েছি। প্রথমেরটা দেখো, দ্য পুলিশম্যান অ্যারেস্টেড দ্য থিফ। পুলিশম্যান কাকে অ্যারেস্ট করেছে? একটা চোরকে, থিফকে অ্যারেস্ট করেছে। তো এখানে নামটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কি করব, ভার্বটাকেই কোয়েশ্চেন করব। যেহেতু ভার্বের চ্যাপ্টার ট্রানজিটিভ ভার্ব পড়ছি, এখানে যদি আমি কোয়েশ্চেন করি দ্য পুলিশম্যান অ্যারেস্টেড দ্য থিফ, হুম ডিড দ্য পুলিশম্যান অ্যারেস্ট? কাকে অ্যারেস্ট করেছিল পুলিশম্যান? আনসার পাবো হচ্ছে দ্য থিফ। তাহলে ভার্বটাকে আমি কি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করছি? হুম। হুম ডিড দ্য পুলিশম্যান অ্যারেস্ট দ্য থিফ। পরেরটা হচ্ছে দ্য ম্যান উন্ডেড দ্য সোলজার, মানে একটা মানুষ একটা সোলজারকে কোনোভাবে আঘাত করে ফেলেছে। তাহলে এখানেও আমি হুম দিয়ে ভার্বটাকে কোয়েশ্চেন করব। উন্ডেড হুম, আনসার পাবো হচ্ছে দ্য সোলজার, তাই তো? পরেরটা হচ্ছে দ্য বয়েজ আর ইটিং দেয়ার ফুড। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি হোয়াট আর দ্য বয়েজ ইটিং, ছেলেগুলো কি খাচ্ছে, হোয়াট, কি আনসার পাবো? দেয়ার ফুড। তাহলে দেখো এখানে ভার্বের পরে যখন আমরা কিছু লিখে থাকি সেটাকে সবসময় ভার্বের অবজেক্ট হিসেবে ধরে থাকা হয়। এখানে যখন সাবজেক্টটা যেটা কাজ করছে মানে ভার্বটার পরে যখন সাবজেক্ট থেকে অবজেক্টে অ্যাকশনটা চলে যাচ্ছে, পাস অন হয়ে যাচ্ছে কিংবা পাস ওভার হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সেই ভার্বটা হয়ে যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি এখানে একটা জিনিস তো বলতে পারি, ট্রানজিটিভ ভার্ব মানে কি? এবার তাহলে কি তোমরা বলতে পারবে? আমি তো এখানে বুঝিয়ে দিলাম যে মানে এক্স্যাক্টলি ট্রানজিটিভ ভার্ব বলতে কি বোঝাচ্ছে, আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু এবার যদি কেউ জিজ্ঞাসা করে আমাকে বলো যে ট্রানজিটিভ ভার্ব কি করে বুঝবো বা ট্রানজিটিভ ভার্বের ডেফিনেশন কি, তোমাদের তো বোঝাতে হবে। তোমরা কি এরকম এক্সাম্পল দিয়ে এরকম ভাবে বোঝাবে? সে তো কিছুই বুঝবে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব
আমি যেটা বোঝালাম তোমরা যদি কিছু বুঝে থাকো এই এক্সাম্পলগুলো থেকে, তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কি বুঝেছো। এবার দেখো আমি এখানে কি বললাম, যে যখন সাবজেক্ট থেকে অ্যাকশনটা অবজেক্টে পাস অন হয়ে যাচ্ছে, আর সেটা কিন্তু ভার্বের দ্বারা পাস অন হচ্ছে, কারণ ভার্বটাই বোঝাচ্ছে যে অ্যাকশনটা কি হচ্ছে, কাজটা কি হচ্ছে বা কাজটা কি করছে সাবজেক্ট। তাহলে আমি তো এটা বলতে পারি যে ট্রান্সিটিভ ভার্ব মানে when the action is passing over, তাই তো, যখন কাজটা পাস অন হয়ে যাচ্ছে। কাকে? হুম, কাকে অ্যারেস্ট করেছিল? থিফকে। কাকে উন্ড করেছিল? হুম, দ্য সোলজার। ছেলেগুলো কি খেয়েছিল? দেয়ার ফুড। তাহলে অ্যাকশনটা অবজেক্টে চেঞ্জ হতে থাকছে, আর আমরা একটা স্পেসিফিক আনসারও পাচ্ছি যখন আমরা ভার্বকে দিয়ে কোয়েশ্চেন করছি। তাহলে সেটাই আমি লিখেছি when the action is passing over, যখন পাস অন হয়ে যাচ্ছে। আর অ্যাকশন মানে তো জানো ভার্বকে অ্যাকশন ওয়ার্ড বলা হয়ে থাকে। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা হয়তো বুঝতে পেরেছো, কিংবা কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে প্লিজ আমাকে নিচে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব পরের ভিডিওতে আবার কনসেপ্টটা ক্লিয়ার করার। ওকে, নাও নেক্সট আমরা দেখব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। তাহলে আমি যে ট্রানজিটিভ ভার্বটা তোমাদের বোঝালাম, তোমরা কি আমাকে আবার আরেকবার একটুখানি কষ্ট করে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা কি কমেন্ট করে জানাতে পারবে? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও যে ইনট্রানজিটিভ ভার্ব এই কথাটা থেকে মানেটা কি হতে পারে। তাহলে আমি আগে সেন্টেন্সগুলো যেগুলো এক্সাম্পল নিয়েছি ইনট্রানজিটিভ ভার্বের, সেগুলো আগে একবার দেখে নিই। কি লিখেছি দেখো, সাইলেন্স ইজ গোল্ডেন, সীতা ইজ হ্যাপি, আর দ্য বয় স্লিপস। এই সেন্টেন্সগুলো যে আমি লিখেছি, তোমরা কি পুরো মানেটা এই সেন্টেন্সেসগুলো থেকে বুঝতে পারছো? মানে সেন্টেন্সগুলো কি কোথাও ইনকমপ্লিট শুনতে লাগছে, যে মানে দাঁড়াচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না? আশা করছি লাগছে না। সীতা ইজ হ্যাপি, সীতা খুশি। সাইলেন্স ইজ গোল্ডেন মানে নীরবতা বজায় রাখাটা খুবই দরকার। এক এক সময় দেখবে লেখা থাকে হসপিটাল, নার্সিংহোম কিংবা স্কুল, ওই জায়গাগুলোতে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনসগুলোতে লেখা থাকে। পরেরটা হচ্ছে দ্য বয় স্লিপস, ছেলেটা ঘুমোচ্ছে, আমি বলতে পারি আই এম টিচিং। এটাও তো একটা কমপ্লিট মানে দাঁড় করাচ্ছে, আই এম টিচিং, আমি এখন পড়াচ্ছি। আর তো কিছু আমার জানার নেই, আমি বুঝতে পারছি যে আমি কি করছি, কিংবা তোমরাও বুঝতে পারছো যে আমি কি বললাম। তাহলে এবার এই এক্সাম্পলগুলো থেকে আমরা কি জানতে পারছি, যে সেন্টেন্সটা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে নিজেই কিন্তু কমপ্লিট, এর আর কিচ্ছু দরকার নেই যে মানেটা বোঝানোর কিংবা মানেটা দাঁড় করানোর জন্য। ইট ইজ কমপ্লিট ইন ইটসেলফ। তাহলে এবার আমি একটা কাজ করি, ইনট্রানজিটিভ ভার্ব। এবার বলো ইনট্রানজিটিভ ভার্ব মানে তাহলে কি হবে? অবভিয়াসলি এইটারই অপোজিট হবে। কি হবে? when the action is not passing over। কি হবে? when the action is not passing over। ট্রানজিটিভের উল্টোটাই তো ইনট্রানজিটিভ হবে, যেমন আমরা ডিফারেন্স পড়ি, এর উল্টোটাই ওইটা হয়। ঠিক তাই, যখন অ্যাকশনটা আর পাস অন হচ্ছে না, মানে সেন্টেন্সটা নিজে কমপ্লিট, যখন সাবজেক্ট থেকে কিংবা যে ডুয়ার যে কাজটা করছে বা বলছে তার থেকে অ্যাকশনটা আর ভার্বের দ্বারা পাস হয়ে অবজেক্টে যাচ্ছে না, ওখানেই শেষ হয়ে যাচ্ছে, ওখানেই সাবজেক্টটা মানে দাঁড় করিয়ে দিচ্ছে, তখনই আমি বলবো সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যখন অ্যাকশনটা আর কি হচ্ছে না, ইজ নট পাসিং ওভার, আর পাস হচ্ছে না, তখন ইনট্রানজিটিভ ভার্ব হবে। আর ইনট্রানজিটিভ ভার্ব নিজেই কমপ্লিট একটা ভার্ব, মানে ওর আর কিছু দরকার নেই, কোনো অবজেক্ট আর আলাদা করে দরকার নেই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য কিংবা সেন্টেন্সটার মিনিং বোঝানোর জন্য। এখানে যেমন অবজেক্ট দরকার ছিল, আমি যদি বলতাম দ্য পুলিশম্যান অ্যারেস্টেড, ভার্ব অবধি লিখে ছেড়ে দিতাম, বুঝতে পারতে? কিছু বুঝতেও পারতে না, কোনো মানেও দাঁড়াতে পারতো না, কেউই পড়ে কিচ্ছু বুঝতে পারতো না, ইনকমপ্লিট থেকে যেত। তাহলে আমি এইখান থেকে তো আরেকটা কনক্লুশনও ড্র করতে পারি, সেটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি? কমপ্লিট ভার্ব।
কারণ এটা নিজেই নিজে মানে দাঁড় করিয়ে নিচ্ছে, আর অন্য কোনো অবজেক্ট দরকার হচ্ছে না। তাহলে আশা করি আমি যেই এইটুকুনি বেসিক কনসেপ্টটা তোমাদের বোঝালাম, এইটুকু একদম ক্লিয়ার। আই হোপ, যদি না ক্লিয়ার হয়ে থাকে, কোথাও কিছু অসুবিধা থাকে, আমাকে কমেন্ট করে জানাও। এরপরে আমরা এই ভার্ব দুটোরই আরো কিছু জিনিস একটু দেখে নেব। এখানে এবার আমরা একটা কনসেপ্ট বুঝবো, সেটা হচ্ছে কি, এখানে আমি লিখেছি দেখো, আর এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা একটুখানি মন দিয়ে বোঝার চেষ্টা করো, খুবই ইজি যদিও। সাম ট্রানজিটিভ ভার্বস, কি কি ট্রানজিটিভ ভার্বস? আস্ক, গিভ, অফার, প্রমিস, টেল, আরো অনেক আছে, বাট এখানে আমি এই কটা ভার্ব নিয়েছি। টেক টু অবজেক্টস আফটার দেম, মানে দুটো করে অবজেক্ট ভার্বের পরে বসবে। এই ভার্বগুলোর পরে দেখবে সেন্টেন্সটার মধ্যে দুটো অবজেক্ট আছে। সেই দুটো অবজেক্ট, একটাকে আমরা বলি হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, আর একটাকে বলি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কাকে বলি? ডাইরেক্ট অবজেক্ট যদি কোনো জিনিসের নাম থাকে, কোনো জিনিসের নামকে বোঝায় বা কোনো জিনিসকে বোঝায়, তখন সেটা ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাবে। আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা হবে? ডিনোটস দ্য পারসন টু হুম সামথিং, ডিনোটস মানে বোঝানো হয়, ডিনোটস দ্য পারসন টু হুম সামথিং ইজ গিভেন অর ফর হুম সামথিং ইজ ডান, মানে কোনো পারসন, কাউকে কিছু দেওয়া হচ্ছে, কিংবা ফর হুম সামথিং ইজ ডান, কারোর জন্য কিছু করা হচ্ছে। ওকে, ক্লিয়ার? এরপরে এখানে আমি কটা এক্সাম্পল নিয়েছি এই দিকটায়। এটা সেন্টেন্স ফর্মেই লিখেছি, কিন্তু একটা চার্টের মতন করে লিখেছি। ডাইরেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আর সাবজেক্ট আর ভার্বটা আলাদা করে লিখেছি বলে, ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধের জন্য। এখানে আমি সাবজেক্ট আর ভার্বটা ফার্স্টে কি লিখেছি দেখো, হি গেভ মি অ্যান অ্যাপেল, সে আমাকে একটা অ্যাপেল দিয়েছিল। তাহলে এখানে দেখো আমাকে কি দিয়েছিল? অ্যান অ্যাপেল। আর আমি কি বললাম? যেই জিনিসটা হবে সেটা সবসময়, যেই জিনিসের কথা বলবো, যেই জিনিসটা বলা থাকবে, সেই জিনিসটা সবসময় কি হবে? ডাইরেক্ট অবজেক্ট, তাই তো? তাহলে এখানে অ্যান অ্যাপেল কথাটা ডাইরেক্ট অবজেক্ট হবে, একটা জিনিসের কথা বলছে। এবার কে দিয়েছিল কাকে? হি গেভ মি, আমাকে দিয়েছিল, তাহলে আমি এখানে একটা পারসন, তাহলে এখানে আমি হয়ে যাব হচ্ছে, মানে মি কথাটা হয়ে যাবে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এইটা আশা করি তোমরা ফার্স্ট সেন্টেন্সটা বুঝতে পেরেছো। এবার আর একটা কথা বলি, যে সবসময় সেন্টেন্সেই যে মানে, সেন্টেন্স মানে হচ্ছে একটা বাক্য, নট আ কোয়েশ্চেন সেন্টেন্স। নর্মাল সেন্টেন্সেই যে শুধু ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে, এই জিনিসটা কিন্তু একদমই না। একটা কোয়েশ্চেন সেন্টেন্সে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট অবভিয়াসলি থাকে আর ইউজও হয়। এখানে আমি সেটারও এক্সাম্পল নিয়েছি। উইল ইউ বাই মি আ ফিউ অ্যাপেলস, তুমি কি আমাকে কটা আপেল কিনে দেবে? তাহলে এখানে সাবজেক্টের সাথেই ভার্বটা ইউজ হয়েছে, উইল ইউ বাই, আর এখানে মিটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট, আর ফিউ অ্যাপেলস জিনিসের কথা বলছে, ফ্রুটসের কথা বলছে, ডাইরেক্ট অবজেক্ট হলো। নেক্সট, দ্য টিচার টোল্ড আস আ স্টোরি, টিচার আমাদের কি বলেছিল? আ স্টোরি, একটা গল্পর কথা বলেছিল, সেটা একটা জিনিসের মধ্যেই ক্যাটাগরাইজ হবে। তাহলে আর স্টোরিটা হয়ে গেল আবার ডাইরেক্ট অবজেক্ট, আর আসটা হয়ে গেল কি ইনডাইরেক্ট অবজেক্ট, আমাদের বলেছিল। নেক্সট, ক্যান ইউ গেট মি আ ডাজন এগস, তুমি কি আমাকে কিছু ডজন ডিম এনে দিতে পারবে? এখানে সাবজেক্টের সাথে আবার ভার্বটা ইউজ হয়েছে, আর যেহেতু আমি এগসের কথা বলছি, কোনো জিনিসের কথা বলছি, সেটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, আর ইনডাইরেক্ট অবজেক্ট আমার কথা বলেছি মি। এইখানে দেখো আমি এখানে আস, গিভ, অফার, প্রমিস, টেল এই ভার্বগুলো নিয়েছিলাম। এবার এখানে গিভের পাস্ট টেন্স হচ্ছে গেভ, আর কোন কোন ভার্বগুলো হতে পারে যেগুলো আমি এখানে এক্সাম্পলে নিয়েছি সেইগুলো একবার জাস্ট বলে দিচ্ছি। গিভের পাস্ট টেন্স হচ্ছে গেভ, তারপরে আরও হতে পারে হচ্ছে উইল, বাই, পরেরটা হচ্ছে টোল্ড, এখানে আমি টেল লিখেছি, টেলের অপোজিট মানে পাস্ট টেন্স হচ্ছে নট অপোজিট, পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, আর পরেরটা হচ্ছে ক্যান গেট। এই ভার্বগুলো কি হতে পারে? একটা করে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট নিতে পারে। ওকে, এবার আমরা আরো কিছু জিনিস একটু বুঝে নেব। পরের কনসেপ্টে যাওয়ার আগে কুইকলি আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিই। এখানে দেখো আমি কি লিখেছি, আগে যেই সেন্টেন্সগুলো এইমাত্র আমি এই দিকটায় লিখে বোঝালাম,
সেম জিনিস সেম সেন্টেন্সগুলোই লিখেছি, কিন্তু এর মধ্যে একটা চেঞ্জ আছে। সেটা হচ্ছে তোমাদের আমি এতক্ষণ কি বোঝালাম, যে সাবজেক্ট ভার্ব আর ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট থাকে, ওকে। কিন্তু এখানে দেখো সাবজেক্টের পরে ডাইরেক্ট অবজেক্ট লিখতে পারি, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর ডাইরেক্ট অবজেক্ট, তারপরে প্রেপোজিশন প্লাস ইনডাইরেক্ট অবজেক্টও লেখা যায়, মানে এরকম ফর্মও কিন্তু ট্রানজিটিভ ভার্বের সেন্টেন্সে পেতে পারি আমরা। এই নয় যে শুধু ওই রকম এক্সাম্পলগুলোই ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে পাবো, তার মধ্যে প্রেপোজিশনও থাকবে। তাই জন্য আমি ওই সেন্টেন্সগুলোই কিন্তু রিরাইট করেছি প্রেপোজিশন লিখে। একবার সেন্টেন্সগুলোকে চট করে দেখে নিই। এখানে আমি লিখেছি হচ্ছে হি গেভ সাবজেক্ট ভার্ব অ্যান অ্যাপেল, যেই জিনিসটা দিয়েছিল সেটা হবে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হি গেভ অ্যান অ্যাপেল টু মি, প্রেপোজিশন ইউজ হয়েছে টু মি। আর একটা কথা বলে রাখি, এইরকম ধরনের সেন্টেন্সে যেখানে তোমার ট্রানজিটিভ ভার্ব থাকবে, দুটো অবজেক্ট ইউজ হবে, প্রেপোজিশন কিন্তু মেনলি টু আর ফরই ইউজ হবে। তাই জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্সে প্রেপোজিশন টু আর ফর ইউজ করেই কিন্তু সেন্টেন্সগুলোকে রিরাইট করেছি। পরেরটা দেখো, উইল ইউ বাই আ ফিউ অ্যাপেলস ফর মি, সেম প্রেপোজিশন হচ্ছে ফর ইউজ হয়েছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট দুটোই আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স। থার্ডেরটা হচ্ছে দ্য টিচার টোল্ড আ স্টোরি টু আস, একটা গল্প বলেছিল আমাদের, টু প্রেপোজিশন ইউজ হয়েছে। ক্যান ইউ গেট আ ডাজন এগস ফর মি, আমাকে কি ক ডজন ডিম কিনে দিতে পারবে। এখানে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট আছে আর প্রেপোজিশন ইউজ হয়েছে হচ্ছে ফর। এই জিনিসটাও তোমাদের আমি একবার বলে দিলাম, এরপরে আমরা নেক্সট কনসেপ্টটা বুঝবো। এখানে দেখো আমি এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝাতে চাই, আরেকটা জিনিস বলতে এটাও হচ্ছে আরেকটা কনসেপ্ট, দেয়ার আর সাম ভার্বস। কনসেপ্টটা কি সেটা আগে বোঝো। এখানে আমি লিখেছি দেয়ার আর সাম ভার্বস which without any change can be transitive and intransitive verb, মানে এমনও কিছু ভার্ব আছে যেটা ট্রানজিটিভ সেন্টেন্সে মানে অ্যাজ আ ট্রানজিটিভ ভার্বও ইউজ হতে পারে, অ্যাজ আ ইনট্রানজিটিভ ভার্বও ইউজ হতে পারে, ওকে। তাহলে এখানে আমি দুটো কলাম করে নিয়েছি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। প্রথমে সেন্টেন্সটা দেখো, দ্য হর্স ড্রিউ দ্য কার্ট, মানে ঘোড়াটাই গাড়িটাকে নিয়ে যাচ্ছে। এখানে কার কথা বলছে, দ্য হর্স সাবজেক্ট হয়ে গেল, এখানে ড্রিউটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমি কি জানতে পারছি, একটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা কাঠ নিয়ে যাচ্ছে। এখানে যেহেতু অবজেক্ট আছে, যদি আমি কোয়েশ্চেন করি দ্য হর্স ড্রিউ হোয়াট কিংবা শুধু ড্রিউ হোয়াট, তাহলে আমি আনসার পাবো দ্য কাঠ। তাহলে অবভিয়াসলি এই ভার্বটা ড্রিউ কথাটা এখানে ট্রানজিটিভ ভার্ব হবে। এখানে এই ড্রিউ কথাটাই আমি লিখেছি ইনট্রানজিটিভ ভার্ব ফর্মে। এখানে আমি ড্রিউটা ধরো কার কি করি, কার ড্রাইভ করি, ড্রাইভের পাস্ট টেন্স হচ্ছে ড্রোভ আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিউ। তাহলে এখানে আমি জাস্ট বলে দিলাম পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল ফর্মটা, যাতে তোমরা ড্রিউ কথাটা কোথা থেকে এসেছে আর কি বোঝাতে চাইছে সেটা বুঝতে পারো, ওকে। তাহলে হি ড্রিউ নিয়ার মি, সে আমার কাছে আস্তে আস্তে এলো কিংবা গাড়ি চালিয়ে এলো। এখানে আমি কি বলেছি, হি ড্রিউ নিয়ার মি, এখানে কিন্তু আমি কোনো অবজেক্ট পাচ্ছি না, এখানে আমি কথাটাই বলছি যে সে আমার কাছে এসেছিল। তাহলে এখানে দেখো ড্রিউ কথাটা কিন্তু এখানে ইনট্রানজিটিভ ভার্ব, ওকে। সেম ভার্ব কিন্তু দুটো ভাবে ইউজ হচ্ছে, ট্রানজিটিভ ভার্ব ভাবেও ইউজ হচ্ছে, দ্য সেম ভার্ব ইজ বিং ইউজড অ্যাজ ইনট্রানজিটিভ ভার্ব অলসো। পরেরটা হচ্ছে হি ফ্লোটেড দ্য বোট, সে নৌকাটাকে ভাসিয়ে দিল। তাহলে আবার আমি এখানে অবজেক্ট পাচ্ছি, ফ্লোটেড হোয়াট, দ্য বোট, ফ্লোটেড কথাটা এখানে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট দ্য বোট ফ্লোটেড, আমরা বলি না যে ধরো একটা কাগজের নৌকা জলে ভাসিয়ে দিলাম, ভাসিয়ে দেওয়ার পরে আমরা তো বলি না যে দেখো নৌকাটা নিজেই কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, তখন আমরা কি বলবো, দ্য বোট ফ্লোটেড, নিজেই ভেসে ভেসে যাচ্ছে। এখানে কিন্তু ভার্বের পরে আর কোনো অবজেক্ট নেই, নিজেই সেন্টেন্সটা কমপ্লিট, আর কোনো অবজেক্টও দরকার পড়ছে না মানেটা বোঝানোর জন্য। তাই জন্য এখানে ফ্লোটেড কথাটা কি হয়ে গেল, ইনট্রানজিটিভ ভার্ব, খুব সোজা। নেক্সট হি মুভস দ্য টেবিল, সে নিজেই টেবিলটাকে ঠেলছে। এখানে মুভস হোয়াট, কোয়েশ্চেন করছি হোয়াট দিয়ে, দ্য টেবিল, তাহলে অবভিয়াসলি মুভস কথার ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে। দ্য আর্থ মুভস, পৃথিবীটা তো নিজেই ঘুরছে, কেউ কি ঘুরিয়ে দিচ্ছে না,
এখানে কোনো অবজেক্টও দরকার পড়ছে না, সেন্টেন্সটা নিজেই কমপ্লিট, তাই জন্য এখানে মুভস কথাটা কি হয়ে গেল, ইনট্রানজিটিভ ভার্ব। খুব সোজা। আমি কিন্তু এই ভার্বটা যতটা পাচ্ছি সোজা করেই এই ক্লাসটা তোমাদের করাচ্ছি, যাতে খুব সোজাভাবে এই জিনিসটা বুঝে যাও, কারণ ভার্বস একটা ভাস্ট টপিক, আর ওর মধ্যেও কিন্তু টেন্সটা ইনক্লুড করা হয়, সেটাতে আমরা আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে আসবো, কিন্তু এই জিনিস কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো, প্রচুর এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, আশা করি ভালোও লাগবে, বুঝেও যাবে, আর ভিডিও যে দেখছো, যেই টাইমটা দিয়ে ভিডিওটা দেখছো, সেই টাইমটাও কিন্তু ওয়েস্ট হবে না। নেক্সট হচ্ছে দ্য বয় র্যাং দ্য বেল, ছেলেটা বেলটা বাজিয়েছিল, তাহলে এখানে ভার্ব হচ্ছে র্যাং। র্যাং হোয়াট যদি কোয়েশ্চেন করি, আনসার পাবো হচ্ছে দ্য বেল। তাহলে একটা অবজেক্ট আছে, আনসার পাচ্ছি, তাহলে এখানে র্যাং কথাটা হয়ে গেল ট্রান্সিটিভ ভার্ব। নেক্সট সেম সেন্টেন্সটাই লিখেছি, দ্য বেল র্যাং, বেলটা বেজে গেছে, মানেটা বুঝতে পারছি যে ক্লাস শেষ হয়ে গেছে, বেল বেজে গেছে, তাহলে এখানে ভার্বটার কিন্তু যেহেতু কোনো অবজেক্ট আর দরকার পড়ছে না কমপ্লিট হওয়ার জন্য, তাই জন্য ওটা ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পল অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে হি ফ্লিউ হিজ কাইট এভরি ডে, সে নিজেই তার ঘুড়িটা নিজেই ওড়ায়, তাহলে ফ্লিউ হোয়াট, তাহলে আনসার কি পাবো, হিজ কাইট, তাহলে আবার এই ফ্লিউ কথাটা এখানে ট্রান্সিটিভ ভার্ব। এই জিনিসটাই, এই ভার্বটাই লিখেছি হচ্ছে দ্য বয়েজ কাইট ফ্লিউ, মানে ঘুড়িটা ছেলেটা নিজেই উড়ে চলে গেল, তাহলে এখানে ফ্লিউ কথাটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, কোনো অবজেক্ট দরকার পড়ছে না কমপ্লিট হওয়ার জন্য, তাই তো এরকম ছোট ছোট আরো একটা দুটো কনসেপ্ট একটু বুঝে নি। এবার এখানে আমরা আরো একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে an intransitive verb may become transitive verb when combined with a preposition, তাহলে একটা intransitive verb ও কিন্তু transitive verb হতে পারে কখন, যদি আমি একটা intransitive verb এর সাথে যদি আমি একটা preposition অ্যাড করি, তাহলে সেই ভার্বটা কিন্তু transitive verb হতে পারে। তোমরা এর আগে আমি একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম যে আমরা কিন্তু ট্রানজিটিভ ভার্বকেও প্রেপোজিশন অ্যাড করেও লিখতে পারি, আর সেটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব যে শুধু নর্মাল সেন্টেন্স হবে, নট নেসেসারি, ইট ক্যান বি আ কোয়েশ্চেন সেন্টেন্স অলসো। তো তোমরা গিয়ে ওই এক্সাম্পলটাও দেখতে পারো একবার, ওইটা আর এটা সেমই, কিন্তু এখানে আমি ইনট্রানজিটিভ ভার্ব কি করে ট্রানজিটিভ হচ্ছে প্রেপোজিশন অ্যাড করে, সেই কনসেপ্টটাই মেইনলি ডিসকাস করছি। তো এখানে যেই এক্সাম্পলগুলো নিয়েছি প্রত্যেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কি করে হয়েছে দেখো, দে লাফড অ্যাট হার, তাহলে এখানে ট্রানজিটিভ ভার্ব এটা কেন, কারণ আমি যদি কোয়েশ্চেন করি লাফড অ্যাট হুম, অ্যাট হার আমি একটা অবজেক্ট পাচ্ছি, প্লাস এইখানে লাফটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, এটা কি করে ট্রানজিটিভ ভার্ব হয়েছে, অ্যাট প্রেপোজিশনটা অ্যাড করে, ঠিক আছে, তবেই কিন্তু আমি এখানে একটা অবজেক্টের জন্য আনসারটা পাচ্ছি যদি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করি লাফড অ্যাট হুম। ওকে, সেম এক্সাম্পল গুলোও তাই, পরের এক্সাম্পল গুলো, হি লুকড ইনটু দ্য ম্যাটার, যদি কোয়েশ্চেন করি লুকড অ্যাট হোয়াট, ইনটু দ্য ম্যাটার, তাই তো ইনটুটা এখানে প্রেপোজিশন। শি লুকড অ্যাট দ্য সান, সে সূর্যের দিকে তাকালো, লুকড অ্যাট হোয়াট, অ্যাট দ্য সান, একটা প্রেপোজিশন। নেক্সট, রাম টকড অ্যাবাউট দ্য ম্যাটার, রাম সেই বিষয় নিয়ে কথা বলল, তাহলে এখানে টকড অ্যাবাউট হোয়াট, দ্য ম্যাটার। দেখো এখানে যখনই ইনট্রানজিটিভ ভার্বগুলো আমরা ট্রানজিটিভ ভার্বে করছি প্রেপোজিশন যোগ করে, তখন কিন্তু আমাদের কোয়েশ্চেনটা শুধু ভার্ব দিয়ে করলে হচ্ছে না, প্রেপোজিশনটাও কিন্তু অ্যাড করতে হচ্ছে। আমি যেমন এখানে বললাম লাফড অ্যাট হুম, তাই তো লুকড ইনটু হোয়াট, দ্য ম্যাটার, লুকড অ্যাট হোয়াট, দ্য সান। দেখো আমি কিন্তু যখনই কোয়েশ্চেন করছি লাফড অ্যাট হুম, লুকড ইনটু হোয়াট, দ্য ম্যাটার, শি লুকড অ্যাট হোয়াট, দ্য সান, তাহলে কিন্তু সবসময় ভার্বের সাথেই প্রেপোজিশনটা কোয়েশ্চেন হচ্ছে, তবেই কিন্তু আমি অবজেক্টের আনসারটা পাচ্ছি। ইট মে বি আ ডাইরেক্ট অবজেক্ট অর অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট, যদি কোনো থিং হয় তাহলে ওটা ডাইরেক্ট অবজেক্ট হবে, আর যদি কোনো পার্সনের কথা বলি তাহলে ওটা ইনডাইরেক্ট অবজেক্ট হবে, ঠিক আছে। নেক্সট লাস্ট দুটো এক্সাম্পলও ইজ অল দ্য সেম, রাম টকড অ্যাবাউট দ্য ম্যাটার, টকড অ্যাবাউট হোয়াট, দ্য ম্যাটার, হি ক্যারিড আউট মাই অর্ডার্স, ক্যারিড হোয়াট, মাই অর্ডার্স, ঠিক আছে। তাহলে এখানে টকটা ইনট্রানজিটিভ ভার্ব, ক্যারিডটা intransitive verb, এখানে about is the preposition, and in this sentence
আউট ইজ দ্য প্রেপোজিশন। আশা করি তোমাদের এই ছোট কনসেপ্টটা, মানে এই ছোট ছোট জিনিসগুলো আমি চাইছি যতটা আমার মনে পড়ছে আপাতত আমি ডিসকাস করে ক্লিয়ার করে দিতে চাইছি, তাই জন্য এই কনসেপ্টটাও ডিসকাস করে দিলাম। এবার আমরা নেক্সট কনসেপ্টটা দেখে নেব। এখানে আমি লাস্টে আরো দুটো কনসেপ্ট ডিসকাস করব। একটা হচ্ছে দেখো কগনেট অবজেক্ট। এই টার্মটা আশা করছি তোমরা অনেকেই শোনোনি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা হয়তো শুনতেও পারো। ইটস নট দ্যাট আমি যেটা বলছি সেটাই সবসময় ঠিক বা যেটা গেস করছি সেটাই সবসময় ঠিক না, বাট অনেক স্টুডেন্টসকে দেখেছি যে এই টার্মটার সাথে তারা সড়গড় নয়, ঠিক আছে, অনেকটার কাছে এই টার্মটা নতুন। তো তাই জন্য কগনেট অবজেক্ট বলতে আমরা কি বুঝি? সাম ইনট্রানজিটিভ ভার্বস টেক আফটার দেম অবজেক্ট। কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব আর ভার্বের পরে যে অবজেক্টটা নেয় সিমিলার ইন মিনিং টু দ্য ভার্ব, মানে যে অবজেক্টটা নিচ্ছে ভার্বের সাথেই কিন্তু মানেটা একই রকম, ভার্বটাও যেটার মানে বোঝাচ্ছে ওই অবজেক্টটা ঠিক একই মানে বোঝাচ্ছে। তাহলে সেই রকম অবজেক্টকে such an object is called cognate object। তাহলে সেই রকম সব অবজেক্টকে আমরা বলবো কগনেট অবজেক্ট। ওকে, তাহলে এবার এখানে এক্সাম্পল গুলো লিখেছি। কগনেট অবজেক্টের এক্সাম্পল লিখেছি হচ্ছে হি লিভড আ ভার্চুয়াস লাইফ। এখানে ভার্ব কোনটা? বেঁচে ছিল, হি লিভড। এখানে লিভডটা হচ্ছে ভার্ব। এবার যেহেতু এই সেন্টেন্সেস গুলো ইনট্রানজিটিভ সেন্টেন্স, এটা নিজেই নিজে কমপ্লিট। হি লিভড আ ভার্চুয়াস লাইফ। তাহলে কিরকম লাইফ লিড করেছিল? ভার্চুয়াস লাইফ। দেখো, লিভড মানেও হচ্ছে বাঁচা আর লাইফ মানেও হচ্ছে জীবন, মানে বাঁচারই একটা অংশ। তাহলে অবজেক্ট যেটা আছে আর ভার্বটা দুটোরই মানেটা এক না, লাইফ আর লিভড, তাই তো? তাহলে এইরকম সব অবজেক্টকেই বলা হয় কগনেট অবজেক্ট। আর এখানে আমি লিখেছি দেখো এই ইনট্রানজিটিভ ভার্ব গুলো, মানে এখানে যে এক্সাম্পল গুলো নিয়েছি, যদি আমি কোয়েশ্চেন করি লিভড হোয়াট আ ভার্চুয়াস লাইফ, যদিও তোমাদের আমি এতক্ষণ অবধি শিখিয়েছি ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না, দিস ভার্বস আর কমপ্লিট ইন ইটসেলফ, দে ব্রিং আউট আ কমপ্লিট মিনিং বাই ইটসেলফ, তাই তো? কিন্তু এইটা হচ্ছে এক্সেপশন, যেখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যদি, এখানে লিখেছি দেখো সাম ইনট্রানজিটিভ ভার্বস টেক অ্যান অবজেক্ট আফটার দেম, যদি কোনো অবজেক্ট নেয় আর সেই অবজেক্টটা যদি ভার্বের সাথে একই প্রায় মানেটা সেম হয়, লাইফ, লিভড, তাহলে সেই অবজেক্টগুলোকেই আমি বলবো হচ্ছে কগনেট অবজেক্ট। এইটা কিন্তু একটা এক্সেপশন, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এইটা কিন্তু ভুল করবে না, কারণ ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট নেয় না, শুধু কগনেট অবজেক্ট হলে কিংবা খুব কম কম ক্ষেত্রে আমরা ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট দেখতে পাই, যেখানে আমি কোয়েশ্চেন করলে ভার্বটাকে একটা আনসার পাবো। এরপরে হচ্ছে নেক্সট এক্সাম্পলটা, হি ডাইড আ গ্লোরিয়াস ডেথ। ডাইড মানেও যা, ডেথ মানেও তাই, তাহলে মিল পাচ্ছি, তাই জন্য কগনেট অবজেক্ট। ওকে, দ্য বয়েজ র্যান আ রেস। ছেলেগুলো একটা রেস দৌড়েছিল। দৌড়ানো মানেও ছোটা, রেস করা মানেও তো ছুটতেই হবে। তাহলে এখানে ভার্ব plus the object tells us about the same thing. Okay, next, Sita sang a sweet song. তাহলে sang মানে গাওয়া, আর গান গাইতে গেলে তো গাইতেই হবে, মানে গান গাওয়াটাকেই তো আমরা sang বলি। তাহলে sang what? a sweet song। এখানে আবার কিন্তু কোয়েশ্চেন করলে আমি আনসার পাচ্ছি, মানে ইনট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও যেহেতু অবজেক্ট নিচ্ছে, তাই জন্য এটা কগনেট অবজেক্ট হচ্ছে। আর বলা হচ্ছে যে যদি ভার্ব প্লাস ওই অবজেক্টটা একই মানে দাঁড় করায়, তখনই সেটাকে আমরা কগনেট অবজেক্ট বলবো। আশা করি এই কনসেপ্টটা কগনেট অবজেক্টের ক্লিয়ার। নেক্সট আরো একটা ছোট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সাম ইনট্রানজিটিভ ভার্বস ক্যান বি ইউজড ইনট্রানজিটিভলি। এটা আমি বোধহয় আগেও আর একবার বললাম কিছুক্ষণ আগে, যাই হোক আর একবার বলে দিই, আমার ঠিক মনে পড়ছে না বলেছি কিনা, তাই জন্য কটা এক্সাম্পল নিয়েছি। ইনট্রানজিটিভ ভার্বস হচ্ছে এখানে কি, হি ইটস ব্রেড। কি খায়? কোয়েশ্চেন করছি, আনসার পাচ্ছি হচ্ছে ব্রেড। তাহলে ইটসটা এখানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এখানে ইট কথাটাই আমি ইনট্রানজিটিভ ভাবে কি করে লিখেছি, উই ইট টু লিভ। এরপরে কিন্তু কোনো অবজেক্ট নেই, নিজেই বোঝাচ্ছে কি আমরা কেন খাই, বাঁচার জন্য, তাই জন্য এখানে ইটটা ইনট্রানজিটিভ ভাবে ইউজ হয়েছে। একটা ভার্ব যেমন এই এক্সাম্পলটা ইট, ইটস,
কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটো ভাবেই ইউজ হতে পারে। এখানে যদিও আমি একটা এস অ্যাড করেছি, এটা কিন্তু সেন্টেন্সটার মানেটা তোমার প্রেজেন্ট টেন্সে এক এক সময় এস অ্যাড হয়, সেটা কিন্তু এখানে সিঙ্গুলার প্লুরাল হিসেবে ইউজ হয়নি, ঠিক আছে? যখন আমরা টেন্স পড়বো এই কনসেপ্টটা তখন বোঝাবো। আর নেক্সট এক্সাম্পলটা হচ্ছে দ্য গার্ল ব্রোক দ্য গ্লাস। মেয়েটা কি ভেঙেছিল? ব্রোক হোয়াট? দ্য গ্লাস। তাহলে আমি এখানে আবার অবজেক্ট পাচ্ছি, তাহলে ব্রোকটা হয়ে গেল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্রোক কথাটা দ্য গ্লাস ব্রোক, কাঁচটা ভেঙে গেছে। তাহলে যেহেতু কোনো অবজেক্ট নেই তাই জন্য ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। এবারে এখনো ভিডিওটা শেষ হয়নি, এখনো ক্লাসটা একটুখানি বাকি আছে। আমি ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন এই টপিকটা একটু ছোট করে বলে নিই, তারপরে আজকের ক্লাসটা শেষ করব। তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। এখানে আমি এবার তোমাদের verbs of incomplete predicationটা একটু বলে দিই। An intransitive verb which makes complete sense is known as verbs of incomplete predication। ঠিক আছে, আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট দরকার হয় না, সে নিজেই কিন্তু পুরো সেন্টেন্সটার মানে দাঁড় করায় আর বোঝায়। তাহলে সেই ভার্বগুলো মানে ইনট্রানজিটিভ ভার্বকে আমরা আরেকটা কথায় কি বলতে পারি? verbs of incomplete predication। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্বকে আরেকটা কথায় verbs of incomplete predication বলতে পারি। এখানে যেমন আমি কটা এক্সাম্পল নিয়েছি, বার্ডস ফ্লাই, এর আর কিছু দরকার নেই, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। লায়ন রোর, সিংহরা চিৎকার করছে। ম্যান স্লিপস, দ্য বেবি ক্রাইজ। তাহলে প্রত্যেকটাই এক্সাম্পল গুলো থেকে আশা করি মানেটা তোমাদের ক্লিয়ার। ওকে, এর আর কোনো অবজেক্ট দরকার হচ্ছে না মানেটা বোঝানোর জন্য। পরেরটা কি লিখেছি দেখো, মেনি ইনট্রানজিটিভ and some transitive verbs makes no sense as predicates unless they are followed by a noun। মানে কিছু ইনট্রানজিটিভ ভার্ব আর কিছু ট্রানজিটিভ ভার্ব এর সাথে, ট্রানজিটিভ ভার্বের সাথে তো অবজেক্ট যোগ হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্ট যোগ হয় না। কিন্তু আমি তোমাদের যেটা বললাম কগনেট অবজেক্ট, সেখানে তো অবজেক্ট লাগছে, তাই তো? ঠিক তেমনি ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রেও যদি কোনো আমরা প্রেডিকেট না লাগাই, আনলেস দে আর ফলোড বাই আ নাউন, অ্যাডজেক্টিভ কিংবা অর সাম আদার পার্ট অফ আনাদার ভার্বস অফ কমপ্লিট প্রেডিকেশন, সাচ ভার্বস আর কি কি ভার্ব সেগুলো হতে পারে যেগুলো ইনট্রানজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রেডিকেট দরকার আর ট্রানজিটিভ ভার্বসের ক্ষেত্রেও প্রেডিকেট দরকার, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যা কিছু হতে পারে। তাহলে সেই ভার্বসগুলো কি কি হতে পারে সেরম টাইপের ভার্বস? একটা হচ্ছে সিমস, আর টু বি, বিকাম, অ্যাপিয়ার। জেনারেলি এই ভার্বগুলোর সাথে হয়, কিন্তু শুধু এই কটাই ভার্ব না, আরো প্রচুর ভার্ব এরকম আছে। ঠিক আছে, আমি এখানে একটাই এক্সাম্পল নিয়েছি, দ্য বয় সিমস টায়ার্ড। ছেলেটাকে দেখে মনে হচ্ছে টায়ার্ড কিংবা স্যাড কিংবা হ্যাপি। তাহলে এবার আমরা আর একটা কমপ্লিমেন্ট এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কেমন ভাবে ইউজ হচ্ছে, কমপ্লিমেন্টের কনসেপ্টটা একবার জেনে নিই। এখানে আমি দুটো কনসেপ্ট ডিসকাস করব, একটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ ভার্বস আর আরেকটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আমার মনে হয় অনেকেই ঠিক কগনেট ভার্বের মতন ফ্যাক্টিটিভ ভার্বের কথা তোমরা শুনেছো বলে আমার মনে হয় না। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যান্ড আ ভেরি রেয়ার টপিক, কিন্তু জেনে রাখাটা দরকার বলে আমি ডিসকাস করব। আগে কমপ্লিমেন্ট অফ দ্য ভার্বটা দেখে নিই। দ্য ওয়ার্ড অর ফ্রেজ ইউজ টু কমপ্লিট the sense is called complement of a verb। এটা মনে রাখাটা খুব সোজা, যখনই কোনো complete the sense করার জন্য কোনো verb বসাবো সেটাকেই বলবো হচ্ছে complement of the verb। very easy to remember, ঠিক আছে? আচ্ছা, এখানে the complement to intransitive verbs are of 6 different forms। ছখানা ডিফারেন্ট ফর্ম এখানে আমি লিখেছি, মানে 6টা পার্টস অফ স্পিচ কিংবা 6টা ভার্ব ফর্ম কমপ্লিমেন্ট অফ দ্য ভার্বে দেখা যায় ইনকমপ্লিট ভার্বস এর ক্ষেত্রে, মানে ইনট্রানজিটিভ ভার্বস এর ক্ষেত্রে। প্রথমেরটা হচ্ছে কি লিখেছি, এক্সাম্পলটা দেখো, আ হর্স ইজ আ ইউজফুল অ্যানিমেল। তাহলে হর্স কি? আ ইউজফুল অ্যানিমেল। এইখানে ভার্বটা অ্যাজ আ নাউন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? কারণ এটা দুটোই নাউনের কথা বলছে, হর্স প্লাস অ্যানিমেল। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা অ্যাজ আ নাউন পার্ট অফ স্পিচ হিসেবে ইউজ হয়েছে। পরেরটা হচ্ছে মাই ক্যাট হ্যাজ গন ম্যাড।
ক্যাটটা কিরকম ভাবে রিয়াক্ট করছে, হ্যাজ গন ম্যাড ডিসক্রাইব করছে ভার্বটা, তাই জন্য এইটা এখানে হ্যাজ কথাটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। নেক্সট, দ্য বয় কন্টিনিউড উইপিং, তাহলে এখানে ভার্ব কোনটা, উইপিং, তাই তো, কন্টিনিউড উইপিং। ওকে, তাহলে এইখানে কিন্তু এইটা পার্টিসিপল, পার্টিসিপল হচ্ছে ভার্বেরই একটা ফর্ম, পার্টিসিপল হিসেবে ভার্বটা উইপিং কথাটা ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে ইউজ হয়েছে। নেক্সট, দ্য বুক ইজ অফ নো ইউজ, এটা কিন্তু তোমাদের বলা মানে বলতে পারা উচিত, এটা কি ধরনের পার্ট অফ স্পিচ বা কি ধরনের সেন্টেন্স ইনট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, যদি জেনে থাকো বা মনে পড়ছে আগের কনসেপ্টগুলো থেকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এইখানে দেখো, দ্য বুক ইজ অফ নো ইউজ, কি আছে, ভার্ব আছে, তাই তো, সাবজেক্ট তো আছেই দ্য বুক, ভার্ব আছে ইজ, অফ কি প্রেপোজিশন, আর অফ নো ইউজ এইটা হচ্ছে অবজেক্টের মধ্যে পড়ছে, তাহলে আমি তো বলতে পারি এটা হচ্ছে প্রেপোজিশন উইথ অবজেক্ট। ওকে, নেক্সট, দ্য হাউস ইজ টু লেট, এই জিনিসটা তোমরা জানো ভার্বের ইনফিনিটিভ কনসেপ্ট, ইনফিনিটিভের আগে সবসময় টু কথাটা বসে, এখানে ভার্ব কোনটা, ইজ, দ্য হাউস ইজ টু লেট মানে বাড়িটাকে ভাড়া দেওয়া হয়েছে, তাই জন্য এখানে টু কথাটা যেহেতু আছে এটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়েছে। নেক্সট, দ্য বেবি হ্যাজ ফলেন asleep, তাহলে এখানে ভার্ব হচ্ছে কি, হ্যাজ, দ্য বেবি হ্যাজ ফলেন asleep, তাহলে এখানে ফলেন, হ্যাজ ফলেন, সরি হ্যাজ ফলেনটা হচ্ছে ভার্ব, শুধু হ্যাজটা না, এখানে ভার্বটাকে যেটা ডিসক্রাইব করছে asleep ঘুমিয়ে পড়েছে, তাহলে কি হবে, সেটা অ্যাডভার্ব হবে, তাহলে লাস্ট সেন্টেন্সটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমার জায়গাটা একটুখানি কম হয়ে গেছে, তাই জন্য একটুখানি লেখাগুলো ওপরে মানে খুবই কনজেস্টেড হয়ে গেছে, একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে বুঝে নিও। ওকে, নেক্সট আসি হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলে, a transitive verb which does not make complete sense by adding its object but requires complement to be added is called factitive verb। এবার কমপ্লিমেন্ট কি বললাম, কমপ্লিমেন্ট মানে কি, যেই ওয়ার্ড কিংবা ফ্রেজ, দ্য ওয়ার্ড অর ফ্রেজ ইউজ টু কমপ্লিট দ্য সেন্স, সেটাকেই আমরা কি বলবো, কমপ্লিমেন্ট অফ ভার্ব, তাই তো। তাহলে একটা অবজেক্টের জায়গায় যখন আমরা কতগুলো ওয়ার্ড কিংবা একটা ছোট ফ্রেজ বসিয়ে দিচ্ছি সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য, সেইটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, দ্য লস ফিল্ড দেম উইথ গ্রিফ, তাহলে এইখানে সেন্টেন্সটাকে আমি আরেক ভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে দ্য লস গ্রিভড দেম, সেন্টেন্সটাকে আমি আরেকটা, এখানে আমি এক্সাম্পলটা নিয়েছি হচ্ছে দ্য লস ফিল্ড দেম উইথ গ্রিভ, তাহলে এইখানে দেখো আমি যেই গ্রুপ অফ ওয়ার্ডসটা নিয়েছি, দ্য লস ফিল্ড দেম উইথ গ্রিফ, ঠিক আছে, আমাকে তো এতগুলো কথা যদি আমি না লিখতে চাই, কিন্তু আমি ভার্বটাকে ট্রানজিটিভ রাখতে চাই, তখন আমি কি করব, ছোট করে দেবো, দেম উইথ গ্রিফটাকেই কি করব, গ্রিভড করে দেবো, পাস্ট টেন্স করে দেবো গ্রিফটার, ইডি অ্যাড করে, তাহলেই এটা কি হবে, ছোট হয়ে যাবে, কিন্তু ভার্বটা ট্রানজিটিভ থাকবে। ওকে, নেক্সট এক্সাম্পলটাও আমি ওরকমই একটা নিয়েছি, দেখো, দে সেট দ্য প্রিজনার্স ফ্রি, তারা যারা বন্দি ছিল প্রিজনে তাদের ফ্রি করে দিয়েছে, তাহলে এখানেও সেম, ফ্যাক্টেটিভ ভার্ব করতে গেলে কি করতে হবে, এইখানে অবজেক্টের সাথে যেটা অবজেক্ট আছে ফ্রি, এইটাকেই ভার্ব ফর্মে ট্রান্সফার করতে হবে, তাহলে কি হয়েছে দেখো, দে ফ্রিড দ্য প্রিজনার্স, ওটার সাথে আমি ইডি যোগ করে ফ্রি কথাটাকে ফ্রিড করে দিয়ে এটাকে ট্রানজিটিভ ভার্বে কনভার্ট করে দিয়েছি। তাহলে আশা করি তোমাদের ফ্যাক্টেটিভ ভার্বের কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে, যদি কিছু অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করো নিচে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাস 9 ডে 9 নিয়ে, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করব। আর এই ক্লাসটা ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো ক্লাসটা, মানে এই ভিডিওটা, আর তাদেরও ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আর তোমরা নিশ্চয়ই জানো, যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে নাও রেগুলার নোটিফিকেশন ভিডিওর পাওয়ার জন্য। কারণ তোমরা যদি ভিডিওটা জাস্ট দেখে বন্ধ করে দাও, সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু
তোমরা পরের যেই ভিডিওগুলো আমি আপলোড করব, এই ভিডিওটা হয়তো ইউটিউব সাজেশন কিংবা সার্চ করে কোনোভাবে পেয়ে গেছো, বাট পরের ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব না করলে পাবে না, কারণ তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে না। তাই জন্যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল করে দিও। যদি অলও না করো, প্রত্যেকটা নোটিফিকেশন পাবে কিন্তু সব ভিডিওর না, মানে ইউটিউবের অনেক রুলস এখন চেঞ্জ হয়েছে, তো অল করে দিও, প্রত্যেকটা নোটিফিকেশনই পেয়ে যাবে। আর ক্লাসটা শেষ করার আগে আমাদের যেটা মটো, সেটা তো অবশ্যই বলবো, থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।